নেই তো শেয়ার দিলাম। হ্যাঁ জি ভাই দেখতেছেন? আসতেছে ব্ল্যাক এখনো আসছে। তো আসলে শিখার তো অনেক কিছুই আছে। হ্যাঁ, জি ভাই শিখার শেষ নাই এবং প্রত্যেকটা শিক্ষণীয় বিষয়ই হচ্ছে যে আসলে কাজের, এবং প্রত্যেকটারই ভ্যালু আছে মার্কেটে এবং হুম বাস্তব জীবনেও কাজে লাগে। তো জানার শেষ নাই। আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, এজন্য আসলে স্লাইড বানাইছি। কালকেই বানাইছিলাম স্লাইডটা, তো বানাইছি। তো মোটামুটি যে কোর্সটা, এই কোর্সটার আপনার মিনিমাম 6টা ক্লাস লাগবে। হ্যাঁ, আচ্ছা মিনিমাম 6টা ক্লাস লাগবে। তো আসলে থিওরিটিক্যাল বেশি, থিওরি পড়ার পরে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। যদি থিওরিটা ভালো না জানা যায় তাহলে আসলে ক্লিয়ার হয় না ব্যাপারগুলা। হ্যাঁ, হুম আর একাডেমিক ভাবে কোর্সগুলা ছিল কিনা সিএসসি তে আমি জানি না, আমাদের আইসিটি তে ছিল। ঠিক আছে, ডাটা ওয়্যার হাউস নামে একটা কোর্স ছিল, এটা হয়তো সিএসসি তে আপনাদের নাই। হাসান হুম। পড়ছেন কিনা জানি না, অনার্সে ছিল কোনটা ভাইয়া? ডাটা ওয়্যার হাউস। এগুলা ডাটা ওয়্যার সাধারণত হাউস আমাদের পড়ায়। না, এগুলা সাধারণত বেসরকারি ইউনিভার্সিটি গুলাতে পড়ায় না। আর বেসরকারি ইউনিভার্সিটি গুলাতে থেকে খুব কম সংখ্যক লোক স্টুডেন্টরাই আসলে রিসার্চ লেভেলেইতে যায়। এরা গতানুগতিক কাজগুলাতেই বেশি মনোযোগী হয়। হ্যাঁ, চলে এরকম। তো কিছু কোর্স আছে যে এগুলা পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটি গুলাতে থাকলেও অনেক সময় দেখা গেছে স্টুডেন্টরা সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে কমন সাবজেক্ট গুলাই নেয়, বাকিগুলো আর নেয় না। তো ইউনিভার্সিটিতে কি হয় যে এগুলা ম্যান্ডেটরি থাকে, সবাইই পড়তে হয়। তো অনেকে পাশ করার জন্য পড়ে। তো যারা আসলে পাশ করার জন্য পড়ে বা ভালো করে পড়ে, ফিউচারে আসলে তাদেরই মানে কাজে লাগে বিদ্যাটা। একাডেমিক পড়াশোনাটা যে লাগে না তা না। তো আমাদের কোর্স ছিল যে ডাটা ওয়্যার হাউস। তো ডাটা ওয়্যার হাউস আসলে কোর্সটা আইবিএম থেকে ছাপানো একটা চটি বই ছিল। ওই বইয়ের ফটোকপি আমাদের কাছে ছিল, কারণ এটার মেন কপি ছিল না। মেন কপি ছিল হচ্ছে স্যারদের কাছে একটা কপি, আর ওটার ফটোকপি করে স্টুডেন্টরা পড়তো। তো সবসময় হচ্ছে যে ওই কপিটা আমরা পড়তাম। তো বেশ মানে ওয়ার্ডগুলো অনেক কঠিন ছিল বোঝা। একটা হচ্ছে ডেফিনেশন বোঝা তখন আসলে অনেক কঠিন। মানে স্যাররা ওইটাকে বুঝিয়ে দিত, কিন্তু প্র্যাকটিক্যাল যে নলেজটা এটা না থাকার কারণে ডেফিনেশনগুলো বোঝা বা টার্মগুলো বোঝা কঠিন। সো তো আমি ফিল করলাম যে আসলে জব মার্কেটে এবং আমাদের কাজের ক্ষেত্রেও ফিউচারে এইগুলা লাগবে। আপনার মানুষ এখন এক একটা স্পেসিফিক জিনিসে এক একজন এক্সপার্ট হয়। তো এখন প্রোগ্রামিং গুলা এমন জায়গায় চলে যাচ্ছে যে আসলে মানে প্রোগ্রামিংটা এখন জেনারেল পিপলের কাছে হয়ে যাচ্ছে। আর আপনাদের মতো আমাদের মতো যারা আসবে বা এক্সপিরিয়েন্স যাদের হবে তাদের এক লেভেলে গিয়ে কিছু অ্যানালাইটিক্যাল কাজ করতে হবে, কিছু এক্সেপশনাল টাইপের জিনিস নিয়ে থিঙ্কিং করতে হবে। তো এই ধরনের চিন্তা ভাবনা থেকেই আসলে আমি এই কোর্সের বা এই ম্যাটেরিয়াল প্ল্যানটা করছি, এবং অনলাইন থেকে পড়াশোনা করে আমি মোটামুটি ডকুমেন্টগুলো রেডি করতেছি। তো এর জন্য প্রায় 6-7টা ক্লাস লাগবে টোটাল। ঠিক আছে, তো আমি কেবল 2টা ক্লাসের ডকুমেন্ট তৈরি করছি। তো আজকে থেকেই শুরু হবে আর কি বেসিক্যালি এটা। তো এটা করানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমি মানে জিনিসটা মানে এক্সপোজ করে দিতে চাচ্ছি যে আপনাদের মাঝেও যেন আপনারা একটু চিন্তা করতে পারেন বা নিজেকেও একটু ওইভাবে চিন্তা করে ডেভেলপ করতে পারেন। এই জন্য এই টার্মগুলা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর কি।
কিছু না। আর সফট কোডের ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে এই থিঙ্কিংটা, কারণ হচ্ছে সফট কোডের ডাটাবেজের ডাটার সাইজ অনেক বেড়ে যাচ্ছে। নাম্বার অফ লাইন যখন বাড়বে তখন হচ্ছে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে ডাটার আর্কাইভ করা, ডাটাগুলা বিভিন্নভাবে স্টোরিং করা, সেপারেট করে রাখা। তো এই কনসেপ্ট থেকেই আমার নিজেরও ব্যক্তিগত কিছু উদ্যোগ ছিল। ওই উদ্যোগগুলা সবগুলা মিলেই পড়াশোনা আর কি। আর একাডেমিক নলেজ ছিল এর মধ্যে, প্র্যাকটিক্যাল জ্ঞানটা একাডেমিক ভাবে ছিল না। তো এখন আইসা প্র্যাকটিক্যালি জিনিসগুলো করতেছি, সো এতে আরো ভালো কিছু বেনিফিট পাচ্ছি। আর এই কোর্সটা সম্পূর্ণ হওয়ার পরে আসলে বুঝতে পারবেন যে মানে ডাটা নিয়ে কাজ করা, মানে মেশিন লার্নিং, তারপরে হচ্ছে ডাটা হাউস ডিজাইন, মাইক্রোসফটের বিভিন্ন টুলস, তার প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স থাকবে থিওরিটিক্যাল পাশাপাশি। তো এখন মূল যে আজকের ক্লাসটা সেটা হচ্ছে মাইক্রোসফট বিজনেস ইন্টেলিজেন্ট। তো আমরা তো সাধারণত বিআই সম্পর্কে ফ্যামিলিয়ার, বিআই কথা শুনি, বিজনেস ইন্টেলিজেন্স কথা শুনি। আসলে এই বিজনেস ইন্টেলিজেন্সটা মানে কি এবং এটার স্কোপ কি, এটা দিয়ে কি হয় এবং এর আর্কিটেকচারটা কিরকম, এর মধ্যে কি আছে, ঠিক আছে। তো এই থিওরিগুলো আমরা জানবো, পরবর্তীতে প্র্যাকটিক্যালের দিকে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ইনশাআল্লাহ। তো ডকুমেন্টসটা আপনাদের প্রশ্ন থাকলে করবেন, সমস্যা নাই। আমি আস্তে আস্তে আগাবো, কারণ জিনিসগুলা নতুন। হ্যাঁ, হয়তো কিছু টার্মের সাথে পরিচয় আছে, এমন কিছু টার্ম আসবে যেগুলো আগে কখনোই শুনেন নাই, ঠিক আছে। হয়তোবা শুনছেন কিন্তু ওইভাবে চিন্তা করেন নাই, ঠিক আছে। তো এমএসবিআই মাইক্রোসফট বিজনেস ইন্টেলিজেন্স, এটার আজকে মূল বিষয়বস্তু। তো এই এই আজকে আমরা যে থিওরিগুলো জানবো সেটা হচ্ছে যে আজকের এজেন্ডায় থাকবে বিআই অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। ওকে, সো বিজনেস ইন্টেলিজেন্ট একটা অ্যাপ্লিকেশন আর্কিটেকচারটা কিরকম হয়, মানে আসলে বিআইটা কি, ঠিক আছে, এই জিনিসগুলো জানবো। আর যেহেতু এমএসবিআই তে কি থাকে সেটাও জানবো, ঠিক আছে। সো বিআই অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা ডিটেইলস নলেজ নেওয়ার চেষ্টা করব, একেবারে ইন ডিটেইলস, ঠিক আছে। সো আমি স্লাইডটা ওইভাবেই তৈরি করছি, এগুলাতে কথা বলা যাবে। হিস্টোরি অফ ডাটা ওয়্যারহাউস। এখন বিআই অ্যাপ্লিকেশন আর্কিটেকচারের পরে চলে আসছে, দেখেন হিস্টোরি অফ ডাটা ওয়্যারহাউস। ডাটা ওয়্যারহাউসের হিস্টোরি মানে জেনারেশন, মানে ডাটা ওয়্যারহাউসের থিঙ্কিংটা, ডাটা ওয়্যারহাউস কে ডিজাইন করছে প্রথম কত সাল থেকে এবং এটা কি কিভাবে তৈরি, এগুলো জানবো। হোয়াট ইজ ডাটা ওয়্যারহাউস, ডাটা ওয়্যারহাউস আসলে কি জিনিস, ডেফিনেশন কি, কিভাবে তৈরি করতে হবে, কোথায় থাকে, এগুলো আমরা জানবো। হোয়াট ইজ ডাটা মার্ট, তো ডাটা ওয়্যারহাউস শব্দটার সাথে পরিচিত, কিন্তু ডাটা মার্ট কি জিনিস এটা হয়তো আমরা কেউ জানি না, তাই না। এই ওয়ার্ডটা শুনলাম ভাই আজকে ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, ডাটা মার্ট কি। আর ওএলটিপি, ওএলএপি, হ্যাঁ ওএলটিপি ভার্সেস ওএলএপি এই সম্পর্কে আমরা জানবো। ওএলটিপি হয়তো এইভাবে পড়তে পারেন, কোনো টার্মের মাঝে ওএলএপিও আসতে পারে, এই জিনিসগুলোও আমরা ডিটেলস দেখব, ঠিক আছে। ব্যাপারগুলো হেভি ইন্টারেস্টিং এবং আপনার এই কোর্সের মাধ্যমে আপনাকে একটা গাইডলাইন দিবে যে আসলে আপনি নিজেকে কিভাবে মানে আপনি কোন জায়গায় আছেন এবং আপনি এই 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 থিওরিগুলা জানার পরে আপনি যদি সামনের দিকে আগান তাহলে আসলে আপনি কোন জায়গায় যেতে পারবেন, মানে আপনার ডেস্টিনেশনটা কি, এটা একদম বিগিনিং স্টেজে আমরা আছি, ঠিক আছে। একদম ইন ডেপথ কোর্সে আমরা জানতে পারবো আসলে যে আপনার ডেস্টিনেশনটা কি বা রিয়েল ওয়ার্ল্ডে এর শেষটা কোথায়, ঠিক আছে। তো শুরু থেকে আমরা শেষ পর্যন্ত দেখব। তো ডাটা ওয়্যারহাউস আর্কিটেকচার ডিজাইন করার ক্ষেত্রে কিছু অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে যে টপ ডাউন অ্যাপ্রোচ আর হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। তো টপ ডাউন অ্যাপ্রোচ সম্পর্কে জানবো এবং এর উদ্ভাবককে, তার নাম হচ্ছে ডক্টর ইনমন। আর বটম আপ অ্যাপ্রোচের উদ্ভাবক হচ্ছে ডক্টর কিম্বল। সো
এরা এই টার্মগুলা আমরা দেখব এবং এগুলা আসলে অ্যাপ্লিকেশনে কতটুকু জরুরি এগুলা আমরা দেখব। একাডেমিক ভাবে শুধুমাত্র ডেফিনেশন আসতো, লিখতে হইতো, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল কিছু দেখতে পারতাম না। তো আসলে আমি চেষ্টা করব পুরো জিনিসটাকে ভিজুয়ালাইজ করা, ঠিক আছে, যেন আপনারা বুঝতে পারেন, এভাবে জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো আজকের এজেন্ডা এই কয়েকটা টপিকসে আছে। তো এই টপিকসের ডিটেলস আছে, বেশ স্লাইডগুলা মোটামুটি অনেকগুলো স্লাইডই আছে। তো আমরা নেক্সট চলে যাই বিএ অ্যাপ্লিকেশন এর জানার আগে আমরা চলে যাই এমএসবিআইটা কি আসলে। হ্যাঁ, তো এই বিএ অ্যাপ্লিকেশনের আর্কিটেকচারটা দাঁড় করানোর জন্য, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনের জন্য কিছু টেকনোলজি প্রয়োজন হয়, ঠিক আছে, টেকনিক্যাল টুলস এর প্রয়োজন হয়। সো এমএসবিআইটা আসলে একটা টুলস, ঠিক আছে, যার মাধ্যমে মাইক্রোসফটের এই বিআই টুলস ইউজ করে ডাটা ওয়্যার হাউস ডিজাইন করা হয় এবং ডাটা ওয়্যার হাউসের যেই অ্যাক্টিভিটিগুলো আছে সম্পূর্ণ অ্যাক্টিভিটিগুলোকে সম্পূর্ণ করা হয়, ঠিক আছে। তো এমএসবিআই এর মধ্যে পার্ট আছে, মানে তিনটা কম্পোনেন্ট মিলে, তিনটা টুলস মিলে অ্যাকচুয়ালি মাইক্রোসফট যে বিজনেস ইন্টেলিজেন্স সেটা গঠিত হয়। এক নাম্বার হচ্ছে এসএসআইএস, ওকে, দুই নাম্বার হচ্ছে এসএসএএস, তিন নাম্বার হচ্ছে এসএসআরএস। সো আপনারা এসএসআরএস সম্পর্কে ধারণা আছে বা জানেন এই টার্মটার সাথে এবং রিপোর্টও করছেন, কিন্তু এসএসআইএস এবং এসএসএএস এই দুইটা দিয়ে কি হয় সেটা আসলে কিন্তু জানেন না, তাই না, বা জানার সুযোগ হয় না এইভাবে। তো বেসিক্যালি এই তিনটা কম্পোনেন্ট মিলে বা তিনটা টুলস একত্রে হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স, ঠিক আছে, মাইক্রোসফটের। তো এসএসআইএস এর ফুল মিনিং হচ্ছে সিকিউএল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিস। সিকিউএল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিস, এটার যেই অপারেশনগুলো হয় এর অপারেশন হচ্ছে ইটিএল। ইটিএল এর ফুল মিনিং হচ্ছে এক্সট্রাক্ট, ট্রান্সপোর্ট এন্ড লোড। হ্যাঁ, আমরা এগুলা ডিটেলস দেখব, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে যে এই টার্মগুলা বলে যাচ্ছি যে আসলে এমএসবিআই তে কি থাকে, এগুলো আমরা ডিটেলস আছে, আমরা ইন ডিটেলস যাব। জিনিসগুলো একেবারে ভিজুয়ালাইজ হবে, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, জিনিসগুলো ভিজুয়ালাইজ হবে এরকম। এসএসএএস, সিকিউএল সার্ভার অ্যানালিটিক্যাল সার্ভিস, ঠিক আছে, এর কাজ কি? অ্যানালাইসিস করা, ডাটা প্রসেস করা। তাহলে এসএসআইএস এর কাজ হচ্ছে যে এক্সট্রাক্ট করা, ট্রান্সপোর্ট করা, লোড করা। এক্সট্রাক্ট করা মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে ডাটা তুলে নিয়ে আসা, ট্রান্সপোর্ট করা মানে হচ্ছে যে তার অবস্থার পরিবর্তন করা, লোড করা মানে হচ্ছে অন্য আরেকটা ডেস্টিনেশনে রাখা, ঠিক আছে। তাহলে ট্রান্সপোর্ট, এক্সট্রাক্ট, ট্রান্সপোর্ট, লোড। তাহলে কি থাকবে? এক্সট্রাক্ট করার জন্য সোর্স থাকবে, ট্রান্সপোর্ট করে মানে পরিবর্তন করবে, কিছু চেঞ্জ করবে, তারপরে হচ্ছে আরেকটা ডেস্টিনেশনে লোড করবে। তাহলে এক্সট্রাক্ট, ট্রান্সপোর্ট, লোড। তাহলে ইটিএল অপারেশনগুলা কি কি হয়? সোর্স, সিঙ্গেল সোর্স, এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, সিঙ্গেল সোর্স, সিঙ্গেল ডেস্টিনেশন। একটা সিঙ্গেল সোর্স থেকে সিঙ্গেল ডেস্টিনেশনে ডাটা লোড করতে পারে। সিঙ্গেল সোর্স মাল্টিপল ডেস্টিনেশনে ডাটা নিয়ে দিতে পারে, ঠিক আছে। একটা সিঙ্গেল সোর্স থেকে মাল্টিপল ডেস্টিনেশনে ডাটা দিয়ে দিতে পারে বা মাল্টিপল আউটপুটে ফরম্যাটে সে ডাটা দিতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে যে আপনি একটা টেক্সট ফাইল থেকে ডাটা রিড করে নিয়ে আসলেন, ঠিক আছে, যেমন টেক্সট ফাইল আছে না, নোটপ্যাড, নোটপ্যাডের মধ্যে টেক্সট আকারে আপনি, হ্যাঁ টেক্সট ফাইল, সিএসভি ফাইল, তারপর হচ্ছে পিডিএফ, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ড, তারপরে হচ্ছে এক্সেল, এগুলা থেকে ডাটাবেস, বিভিন্ন ধরনের ডাটাবেস আছে, ঠিক আছে। সে তার ডাটাবেস থেকে সিঙ্গেল সোর্স থেকে আপনি সিঙ্গেল ডেস্টিনেশনে পাঠাইতে পারেন, যে কোনো ডেস্টিনেশন একটা হতে পারে, আবার একটা ডেস্টিনেশন থেকে মাল্টিপল ডেস্টিনেশনে পাঠাইতে পারেন, ঠিক আছে। যদি একটা ডাটা সোর্স থেকে আপনি মাল্টিপল ফরম্যাটে ডাটা পাঠান তাহলে মাল্টিপল ভাবেই তো ডাটা এক্সপোর্ট হতে পারে, বা একটা মাল্টিপল ডাটাবেস থেকে মাল্টিপল ডাটাবেসে ডাটা আপনি লোড করতে পারেন। মাল্টিপল সোর্স টু সিঙ্গেল ডাটাবেস, দ্যাট মিন্স হচ্ছে যে আপনার ওয়ার্ডে ডাটা আছে, এক্সেলে ডাটা আছে, ডাটাবেসে ডাটা আছে, ওরাকল ডাটাবেসে আছে, বিভিন্ন ধরনের ডাটা ফরম্যাটে ডাটা আছে। সেখান থেকে আপনি ডাটাগুলো তুলে নিয়ে এসে আপনি এক্সেলে রেখে দিবেন,
সেটাও আপনি করতে পারেন ইটিএল এর মাধ্যমে, ঠিক আছে। তো এমএস মানে হচ্ছে মাল্টিপল সোর্স টু মাল্টিপল ডেস্টিনেশন। এখন মাল্টিপল সোর্স থেকে মাল্টিপল ডেস্টিনেশনে আছে, ধরেন একটা সোর্সের ডাটা আছে এক্সেলে, আপনি ওইটাকে কমা সেপারেটেড সিএসভি তে অথবা টেক্সটে অথবা ওয়ার্ডে অথবা ডাটাবেজে আপনি ওটাকে লোড করে রাখতে পারেন। তাহলে এই যে অপারেশনগুলো আছে এটা হলো ইটিএল অপারেশন। তো ডাটা ওয়্যারহাউস ডিজাইনের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। তো মাইক্রোসফট এই টুলসটা দিয়ে তৈরি করে দিছে, যে এই টুলসটা ইউজ করে ডাটা ওয়্যারহাউসের এই অপারেশনটা করা হয়, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার তো না? ক্লিয়ার জি না? ভাই, তার মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা হচ্ছে ডাটাটা কিভাবে ম্যানেজ করব, একটা সিঙ্গেল সোর্স থেকে মাল্টিপল সোর্স বা মাল্টিপল সোর্স থেকে মাল্টিপল সোর্স বা বিভিন্ন ফরম্যাট, অর্থাৎ আমরা ডাটাকে নিয়ে খেলা করবো আর কি, আমরা হ্যাঁ যেটা প্রয়োজন সেখানে সেইভাবে অ্যাপ্লাই করব। হ্যাঁ 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 হ্যাঁ। মানে ডাটার বিভিন্ন জায়গায় ডাটা আছে বিভিন্ন ফরম্যাটে, আমাকে কাজের করার জন্য আমাকে এগুলাকে একত্র করতে পারে, সেপারেট করতে পারতে হইতে পারে, ঠিক আছে। এটা তা এখন ধরেন আপনার যে করোনা পরিস্থিতি চলতেছে, ঠিক আছে। এখন বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে ডাটা, করোনার ডাটা কালেক্ট করে, ঠিক আছে। বাংলাদেশে ধরেন আপনার এক্সেলে ডাটা কালেক্ট করা আছে, তাদের ডাটাবেজ নাই। হ্যাঁ, তো পাকিস্তানে আছে ধরেন সিএসবি তে, ইন্ডিয়াতে আছে অরাকলে, ইউএসএ তে আছে সিকিউএল সার্ভারে, ঠিক আছে। তো এখন আপনার ডাটা অ্যানালাইসিস করা দরকার, তাহলে আপনি এই সোর্সগুলো থেকে ডাটাগুলোকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে আপনার নিজস্ব একটা ফরম্যাটে গুছিয়ে ডাটাকে অ্যারেঞ্জ করে রেখে তারপরে ওখান থেকে আপনি ডাটা বিভিন্ন ধরনের অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। এবং ডাটা নিয়ে প্রসেস করতে পারবেন, ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। এই যে এই কাজগুলা করার জন্য এসএসএএস টুলসের প্রয়োজন, ঠিক আছে, ডাটা অ্যানালাইসিস করা। আর এই ডাটা অ্যানালাইসিস করার পরে অ্যানালিটিক্যাল ডাটাগুলোকে রিপোর্টিং ফরম্যাটে বা কোনো পিক্টোরিয়াল ভাবে, কোনো গ্রাফিক্যাল ভাবে রিপ্রেজেন্ট করার জন্য এসএসআরএস এর প্রয়োজন। সেটা হলো এসএসএএস মানে হলো সিকিউএল সার্ভার অ্যানালিটিক্যাল সার্ভিস, আর এসএসআরএস হলো সিকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিস। এই রিপোর্টিং সার্ভিসের কাজ হচ্ছে রিপোর্টিং করা এবং ডাটা ভিজুয়ালাইজেশন করা, ঠিক আছে। সো এছাড়াও কিন্তু অনেক টুলস আছে যেগুলো হচ্ছে এক্সট্রা একটা টুলস আছে যেটা হলো পাওয়ার বিআই। এটা হলো রিপোর্টিং টুল, সেলফ সার্ভিস বিআই বলা হয় এটাকে। কারণ হলো রিপোর্টিং, এটা দ্বারা এর জন্য হচ্ছে কোনো ডেভেলপারের প্রয়োজন হয় নাই, শুধুমাত্র আপনি ডাটা সোর্স দিয়ে দিবেন, ইউজার তার নিজের মতো করে ডাটা সে অ্যানালাইসিস করতে পারবে, ডাটা ভিজুয়ালাইজ করতে পারবে, ঠিক আছে। সো এটা একটা এক্সট্রা টুল, এটা মাইক্রোসফটের টুলস, ফ্রি, পুরোপুরি ফ্রি না, তো এটা পারচেজ করতে হয়। এটা মানে ইন্ড ইউজারদের জন্য, ঠিক আছে, ডেভেলপারদের জন্য না। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে মোটামুটি এমএসবিআই সম্পর্কে একটা ধারণা আসলো, মাইক্রোসফটের এমএসবিআই কি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে মানে এমএসবিআই যদি বলা হয়, বিআই যদি কখনো বলে, তাহলে এর মধ্যে তিনটা পার্ট থাকবে, একটা হচ্ছে এসএসআইএস, এসএসএএস, আর একটা হচ্ছে এসএসআরএস। এসএসএএস এর মধ্যে থাকবে ইটিএল পার্টটা, ইটিএল মানে হচ্ছে এক্সট্রা ট্রান্সপোর্ট লোড, এসএসএএস মানে হচ্ছে অ্যানালাইসিস প্রসেস, আর এসএসআরএস দিয়ে হচ্ছে রিপোর্টিং এবং ডাটা ভিজুয়ালাইজেশন করা হয়, ঠিক আছে। তো ইটিএল এর অপারেশনগুলো কি কি, এগুলো আমরা এখানে আগে বলছি। সো আমি আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন, তাই না? জি ভাই। জি আচ্ছা, সো এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই, এখানে নেই। আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে চলে গেলাম। হ্যাঁ, এই ডিটেইলস আমরা দিতে পারি ভাই। আচ্ছা ভাই, একটা বিষয় এখানে একটু কোশ্চেন করি। বলেন। এটা হচ্ছে এইখানে আমাদের যে এই যে কাজগুলা, এই হ্যাঁ, কাজগুলো তো আমাদের ধরেন যে সিকিউরিটি সার্ভারের যে সার্ভার গুলো আছে, এইখানে কাজগুলো ম্যানেজ করার জন্য আমার সবকিছু আছে, আমাকে সেইগুলো জাস্ট ইউজ করে এই অপারেশন গুলো আমাকে চালাইতে হবে। ব্যাপারটা তো এরকম, এটা যেহেতু একটা টুলস, তো আমাকে এই টুলসটা ইউজ করতে হবে, এটা ইউজ করে। এটা 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 ভিজুয়াল স্টুডিওর সাথেই এই এমএসবিআই টুলসটা আছে, ঠিক আছে। আচ্ছা। হুম। ভিজুয়াল স্টুডিওর সাথে এটা ইন্টিগ্রেট করে নিতে হয়। তো অথবা পেইড তো ভাই, তাই না? মানে এটা না। না, এমএসবিআইটা পেইড না। আমরা যেটা ডাটাবেজে ডিজাইন, আমরা যেখানে এসএসআরএস রিপোর্টিং করি, এসএসআরএস রিপোর্টগুলো তৈরি করি, ওখানেই এসএসআইএস করা যায়, এসএসআইএস করা যায়, ঠিক আছে। সো এগুলো আমরা আরো ডিটেইলস দেখব, ঠিক আছে। ধরে নেন যে এগুলো আছে, এগুলার ফিল্ড লেভেলের কাজগুলো আমরা দেখব, ঠিক আছে।
সো ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, এতটাই ক্লিয়ার। ওকে, সো নেক্সট। সো আমরা এখন আসলে এমএসবিআই ইউজ করে বা এমএসবিআই বা বিআই অ্যাপ্লিকেশন আর্কিটেকচারটা কিরকম হবে এবং এমএসবিআই কিভাবে এই বিআই অ্যাপ্লিকেশন আর্কিটেকচারে কাজ করে। অ্যাকচুয়ালি বিআই নিয়ে কাজ করতে হলে আপনার বিআই এর বিজনেস ইন্টেলিজেন্সের আর্কিটেকচারটা সম্পর্কে ধারণা থাকতে হবে, যে আপনি একটা কিভাবে এই টুলসগুলো ইউজ করবেন, কোন জায়গায় কোন টুলসগুলো ইউজ হবে এবং আসলে হচ্ছে কোনটার কাজ কোন জায়গায়। ঠিক আছে, এসএসআইএস এর কাজ কোথায়, এসএসএস এর কাজ কোথায়, এসএসআরএস এর কাজ কোথায় এবং আসলে আপনি কেন বিআই নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আপনি বিআই নিয়ে কাজ করার প্রয়োজন কি? জাস্ট হোল্ড অন, কথা বলতেছি। সো তো কেন হচ্ছে যে করবেন বা আর্কিটেকচারটা ডিজাইন করার প্রয়োজন কি, তো এগুলা একটু হচ্ছে আমরা এখন জানার চেষ্টা করব এবং পুরো আর্কিটেকচারটা কিরকম সেটা। তো ধরেন হচ্ছে যে একটা এক্সাম্পলের মাধ্যমে আসি। অ্যামাজন কি করে সাধারণত? অ্যামাজন হচ্ছে আপনার এই যে অনলাইন ই-কমার্স সাইট। রাইট, E-commerce, আর কি কি সাইট থাকতে পারে? আছে কি? ওখানে eBay আছে ভাইয়া, হ্যাঁ, আর কি আছে? তারপরে বাংলাদেশের ক্ষেত্রে মানে দারাজ আছে, আলিবাবা আছে। আলিবাবা আছে, রাইট। আলিবাবাটা কিন্তু ইন্টারন্যাশনাল। হ্যাঁ, হ্যাঁ, আলিবাবা ইন্টারন্যাশনাল। বাংলাদেশে যে ই কমার্স সাইটগুলো, এগুলা বাহিরে এর কোনো ক্লায়েন্ট বাংলাদেশ থেকে পারচেস করলে সেটা সার্ভিস ওরা প্রপারলি দেয় কিনা সেটা আমি জানি না। তবে অ্যামাজন এবং দারাজ হচ্ছে নিয়ে নিছে, আপনার আলিবাবা নিয়ে নিছে ভাইয়া। তাইলে আলিবাবার আন্ডারে কাজ হইতে পারে। তো ওরা তো সার্ভিসগুলা দেয়, তাই না? তো জি জি। তো ধরেন হচ্ছে এই যে রেগুলার যে কাজগুলো ওদের সেলস গুলা হয়, রেগুলার বিভিন্ন ধরনের সেলস হয় বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন দেশে রেগুলার সেলস গুলা হচ্ছে। ঠিক আছে, সো এক একটা কান্ট্রিতে এক একটা এক এক ধরনের প্রোডাক্টের চাহিদা এক এক রকম, এক এক ধরনের সেলস হয়, এক এক মানে ডাটার পরিমাণ এক এক কান্ট্রিতে এক এক রকম। যেমন আমাদের দেশে হচ্ছে যে অনলাইন পারচেসটা তেমন বেশি না। ঠিক আছে, অনলাইন পারচেসের সংখ্যা খুব কম। আপনি চিন্তা করে দেখেন যে মাসে কয়বার আপনি এইসব পারচেস করেন। হয়তো লকডাউনের কারণে এখন পারচেসের পরিমাণটা বাড়ছে, কিন্তু বাহিরের কোনো কোনো দেশ আছে যে এরা পারচেস করার জন্য ওইটাকে প্রেফার করে, তাই না? তাহলে যে দেশে ট্রানজাকশন বেশি সেই দেশের ডাটার পরিমাণও বেশি। ঠিক আছে, তো এখন মানে ধরেন আপনার এই একটা অ্যাপ্লিকেশন আছে যে অ্যামাজন একটা সার্ভিস দিয়ে থাকে যে ইউকেতে, যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনের একটা ডটনেট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওই সার্ভিসটা দেয়। তারপর ইউএসএ তে এই সার্ভিসগুলো এসএপির মাধ্যমে দেয়। ইন্ডিয়াতে একটা অ্যাপ্লিকেশন জাভা আছে, দুবাইতে এক্সেল এর ফরম্যাটে এরা ডাটাগুলা কালেক্ট করে রাখে। ঠিক আছে, ইউএসএ বলতে বোঝাচ্ছে যে আসলে ইউএসএ তে ডটনেট বলতে বোঝানো হচ্ছে যে ওখানে ডটনেটের একটা অ্যাপ্লিকেশন আছে, এর একটা ডাটাবেজ আছে। ঠিক আছে, এসএপির একটা অ্যাপ্লিকেশন আছে, তার একটা ডাটাবেজ আছে। জাভার একটা অ্যাপ্লিকেশন আছে ইন্ডিয়াতে, তার একটা ডাটাবেজ আছে। দুবাই একটা অ্যাপ্লিকেশন চলে, তার ডাটাবেজের ফরম্যাটটা হচ্ছে এক্সেল ফরম্যাট। ঠিক আছে, এখন এই 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 যে বিভিন্ন কান্ট্রিতে এদের সেলসের বিভিন্ন আইটেম সেল করতেছে, বিভিন্ন কাস্টমার বিভিন্ন আইটেম পারচেস করতেছে বিভিন্ন রেটে, বিভিন্ন ডেটে, বিভিন্ন লোকেশনে, বিভিন্ন জোনে, এভাবে যে যে সেলস গুলা করতেছে, এই সেলস গুলা করার জন্য এখন ও কোম্পানির ওনারকে একজন বা এর মানে প্রেসিডেন্ট একজন থাকে, এর পার্টনার অনেকেই থাকে, তাই না? এখন আপনার এই যে লার্জ রেগুলার গিগাবাইট অফ ডেটা,